হাই বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমাদের হাসনাইন স্টোরি চ্যানেল। আমাদের চ্যানেলের সকল প্রকার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ। প্রভাতী কাঁদতে কাঁদতে রুদ্রের রুমে গিয়ে নিজের পরনের ফ্রকের চেনটা খুলে দিল। রুদ্র ভাই, দেখো চাচি আমাকে কিভাবে মেরেছে। আমি ইচ্ছে করে কাঁচের গ্লাসটা ভাঙি না, বিশ্বাস করো। বলেই প্রভাতী ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। রুদ্র এক নজর প্রভাতীর পিঠের দিকে তাকিয়ে চোখ সরিয়ে ফেলল। 13 বছরের বাচ্চা একটা মেয়ের উপর তার মা কিভাবে এত অমানবিক অত্যাচার করতে পারে ভেবে পায় না সে। একটি দীর্ঘশ্বাস ফেলে সে চেয়ার থেকে উঠে প্রভাতীর কাছে গিয়ে তার জামার চেনটা লাগিয়ে দিল। তার পুরো পিঠে লাল লাল জখমের দাগ হয়ে আছে, দেখে বোঝা যাচ্ছে কোনো শক্ত কিছু দিয়ে পিটিয়েছে। তুমি কিছু বলছো না কেন? আমাকে কেন এত মারে চাচি? আমি কি করেছি বলো না। রুদ্র কিছু বলতে পারল না। সে প্রতিভাকে টান দিয়ে নিজের বুকে চেপে ধরল, তার ভিতরে বয়ে যাওয়া ঝড়কে থামাতে। সে নিজেও জানে না এই ছোট্ট মেয়েটির মধ্যে কি আছে, কিন্তু এই ছোট্ট মেয়েটি তাকে খুব টানে। এক অদ্ভুত মুগ্ধতা কাজ করে তার প্রতিভাকে দেখলে। রুদ্র মলম বের করে প্রভাতীর হাতে দিয়ে বলল, যা ময়নার মার কাছে গিয়ে বল তোকে যেন মলম লাগিয়ে দেয়। কেন? তুমি লাগিয়ে দিলে কি হবে? প্রভাতীর এমন কথাই রুদ্র চুপ হয়ে গেল। এই মেয়ে যে কবে বড় হবে কে জানে, কবে যে তার জ্ঞান বুদ্ধি হবে। তুই যা, এখন আমার কিছু কাজ আছে। প্রভাতী গাল ফুলিয়ে সেখান থেকে চলে গেল। রুদ্র কিছু একটা ভেবে তার মায়ের রুমের দিকে পা বাড়ালো। রুমে ঢুকতেই তার চোখ পড়ল ফ্লোরে পড়ে থাকা লাঠির দিকে। তারপর তার মায়ের দিকে তাকালো। তার মা ক্লান্ত হয়ে ফ্লোরেই বসে আছে। বুঝতে পারল সে প্রতিভাকে মেরে হাঁপিয়ে উঠেছে। এত মেরে নিজেকে ক্লান্ত করার কি দরকার মা? রুবি বেগম ছেলের দিকে তাকিয়ে চোখ সরিয়ে ফেললেন। একটা গ্লাসই তো ভেঙেছিল, তার জন্য তুমি ওকে এমন করে মারলে? তোকে বলেছিলাম না আমি ওর থেকে দূরে থাকতে? তাহলে কেন ওর সাথে এত হেসে হেসে কথা বলছিলি তুই? তুই ওর কাছে আসার চেষ্টা করলেই এর শাস্তি ও পাবে। বলেই রুবি বেগম ফ্লোর থেকে উঠে ওয়াশরুমে চলে গেলেন হাত মুখ ধুতে। রুদ্র অপলক দৃষ্টিতে তার মায়ের দিকে তাকিয়ে আছে। তার মা এতটা নিষ্ঠুর প্রকৃতির না, কিন্তু প্রভাতীর ক্ষেত্রেই সে এমন কেন করে তার খুব জানতে ইচ্ছে করে। কেন যেন তার মনে হয় এর পিছে অন্য কোনো রহস্য আছে। আজব মা, আমি এতদিন পর এখানে এসেছি, একটু কথাও বলবো না? তোমার ইচ্ছেতেই তো সব করেছি, তাও কেন এত রাগ? এসএসসি দিয়ে তুমি আমাকে ঢাকায় পাঠিয়ে দিয়েছো, আমি তাও চুপ করে মেনে নিয়েছি। গত 2 বছরে আমি মাত্র 3 বার এখানে এসেছি, কারণ তুমি পছন্দ করতে না বলে। তাও কেন তুমি এমনটা করছো? বাবা মা মরা মেয়েটাকে দেখে কি তোমার একটুও মায়া হয় না? রুদ্র দাঁতে দাঁত চেপে কথাগুলো বলল। আর একটা কিছু বলবি, এর মাসুল ওই মেয়েকে দিতে হবে বলে দিলাম। এটা শুনে রুদ্র চুপ হয়ে গেল। সে তার মাকে খুব ভালো করে চিনে। রুদ্র আর কথা না বাড়িয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। রুবি বেগম খাটে উঠে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। তার চোখ বেয়ে পানি পড়ছে। চোখ বন্ধ করতেই তার মনে পড়ে গেল অতীতের সব স্মৃতি। রুদ্র পুকুর পাড়ে বসে পুকুরে ঢিল ছুঁড়ে নিজের রাগ কমাচ্ছে। রুদ্র পাশে কারোর উপস্থিতি অনুভব করতে পেরে পাশ ফিরে তাকালো। দেখলো সুমন দাঁড়িয়ে আছে। সুমন রুদ্রর ফ্রেন্ড। তারা আগে একসাথে স্কুলে পড়তো। কিরে কবে এলি? একবারও জানালি না যে। এই তো কাল এসেছি, কেমন আছিস? এই তো ভালো। শোন না, আমার তোর সাথে কথা ছিল। রুদ্র ভুরুকুচকে সুমনের দিকে তাকালো। তার সাথে কি এমন কথা থাকতে পারে? শোন, আমার না প্রভাতীকে খুব পছন্দ। আমার মনে হয় প্রভাতীরও আমাকে খুব পছন্দ। এটা শুনে রুদ্র আকাশ থেকে পড়ল। রাগে তার কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। আর কদিন পরেই তো আমাদের এইচএসসি, ওটা শেষ করে বাবার ব্যবসা সামলাবো। তখন প্রভাতীকে আমি বিয়ে করতে চাই। তুই সব ম্যানেজ করে দে না। এমনিতেও তোর মা ওকে একদম পছন্দ করে না। যখন স্কুলে যায় প্রায় দিনই দেখি ওর হাতে মুখে মারের ছাপ। আমি ওকে এখান থেকে বের করতে চাই। আমি ওকে খুব খুব ভালোবাসি। আমি ওকে খুব খুশি রাখবো।
রুদ্র রাগে পারছে না, সুমনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তার সাহস কি করে হয় তার প্রতিভাকে বিয়ের কথা বলে? রুদ্র কিছু না বলেই সেখান থেকে উঠে গেল। সুমন রুদ্রকে ডাকলেও সে তার ডাকে সাড়া না দিয়ে হনহন করে সেখান থেকে চলে গেল। রুদ্র বাড়ি গিয়ে দেখলো তার মা বাসায় নেই। হাতে পড়া ঘড়ির দিকে তাকিয়ে দেখলো বিকেল 4টে বাজে। এই সময় তার মা বাসায় থাকে না। আস্তে আস্তে 5টা বাজবে। সে প্রভাতীর রুমের দিকে পা বাড়ালো। রুমে ঢুকতেই দেখলো প্রভাতী জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। রুদ্র কিছু না ভেবেই যে প্রতিভাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। এই প্রথম কেউ তাকে এভাবে জড়িয়ে ধরাই কিছুটা হকচকিয়ে গেল সে। এর আগেও রুদ্র তাকে জড়িয়ে ধরেছে, কিন্তু এমন করে কখনো ধরেনি। রুদ্র প্রভাতীর চুলে তার মুখ ডুবালো। প্রভাতীর চুল হাঁটু সমান, হালকা কোকড়ানো। যে কেউ এই চুলের প্রেমে পড়ে যাবে। প্রভাতী এখনো অনেকটা অবুঝ, তাই ওর তেমন কোনো অনুভূতি হলো না। ভাইয়া ছাড়ো তো, এমনিতেই গরম লাগছে আমার। প্রভাতের এমন কথাই রুদ্রের টনক নড়ল। এই মেয়ের থেকে এর থেকে বেশি কিছু আশাও করা যায় না। মাত্র ক্লাস 7-এ পড়ে, কী বা বুঝবে? রুদ্রের সুমনের বলা কথা মনে পড়ে গেল। এই তোর সুমনকে কেমন লাগে? সুমন ভাইয়া তো খুব ভালো মানুষ, আমাকে চকলেট দেয়। প্রভাতীর মুখে সুমনের প্রশংসা শুনে রাগ এবার আসমানে উঠে গেল তার। তুই যদি আর কোনোদিন ওর সাথে কথা বলিস মেরে তক্তা বানিয়ে দেব। বলে হনহন করে রুদ্র রুম থেকে চলে গেল। প্রভাতী পুরোই বোকা বনে গেল। এই ছোট্ট মাথায় তার কিছুই ঢুকলো না। তিথি তার জানালা দিয়ে সামনের বিল্ডিংয়ের 3য় ফ্লোরের বারান্দার দিকে তাকিয়ে আছে। না, বারান্দার দরজা বন্ধ। রুদ্র আসার কোনো নাম নেই। গত 2 দিন ধরে রুদ্রকে দেখতে না পেয়ে তার মন কেমন যেন ছটফট করছে। রুদ্রের নাম্বারও তো তার কাছে নেই। তিথি রেগে মেগে জানালা বন্ধ করে দিল। তার খুব কান্না পাচ্ছে। রাতে খুব জোরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখেই প্রভাতী লাফাতে লাফাতে ছাদে চলে গেল। রুদ্রদের বাসাটা একতলা, চারিদিকে গাছগাছালি। বৃষ্টি হলে বাড়িটির সৌন্দর্য যেন আরও বেড়ে যায়। রুদ্র মায়ের রুমে উকি দিয়ে দেখলো তার মা বেঘরে ঘুমোচ্ছে। সে চুপি চুপি ছাদে চলে গেল। ছাদে গিয়ে দেখলো প্রভাতী ভিজছে। রুদ্রকে দেখে প্রভাতী তাকেও টেনে নিয়ে বৃষ্টিতে ভিজিয়ে দিল। রুদ্র অপলক দৃষ্টিতে প্রভাতীর দিকে তাকিয়ে আছে। তার মনে হচ্ছে এভাবে তাকিয়ে থেকে সে জনম জনম পার করে দিতে পারবে। খুব সকালে কিছু আওয়াজে রুদ্রর ঘুম ভেঙে গেল। আওয়াজটা উঠান থেকে আসছে। সে ঘুমু ঘুমু চোখে উঠানের দিকে গেল। সেখানে যে সে যা দেখল তা দেখার পর তার হাত পা কাঁপতে লাগলো। তখনই প্রভাতী দৌড়ে এসে রুদ্রকে জড়িয়ে ধরল। ভয়ে তার পুরো শরীর কাঁপছে। ভাইয়া আমাকে বাঁচা, আমি আজকে কিছু করিনি, আমি ঘুমিয়েছিলাম। ঘুমের মধ্যেই চাচি এসে আমাকে মারতে শুরু করে। তারপর আমাকে টানতে টানতে এখানে নিয়ে এসে ঝাড়ু দিয়ে পেটাচ্ছে। বলে হাউমাউ করে কাঁদতে থাকে। তখনই রুবি বেগম এসে প্রভাতীর চুলের মুঠি ধরে টান দেয়। ছাড় আমার ছেলেকে, ওকে বিচার দেওয়া হচ্ছে তাই না? চরিত্রহীন মেয়ে কোথাকার, মেরে একদম তক্তা বানিয়ে ফেলবো। বলে প্রভাতীকে ধাক্কা দিয়ে ফেলে দিল। রুদ্র যে প্রভাতীকে উঠিয়ে নিজের রুমে নিয়ে গেল। রুবি বেগম কিছু বলতে এলেই রুদ্র তার দিকে চোখ গরম করে তাকালে সে আর কিছু বলতে পারে না। রুদ্র প্রভাতীকে চেয়ারে বসিয়ে নিজে তার সামনে হাঁটু গেড়ে বসলো। মেয়েটাকে দেখে তার খুব মায়া লাগছে। ফর্সা শরীরের রক্ত জমাট বাঁধা দাগ পড়ে গেছে। নিজের অজান্তেই রুদ্রের চোখ ঝাপসা হয়ে এলো। প্রভাতীর কান্না রুদ্রের বুকে কাটার মতো বিচ্ছে। এই যে মায়াপরি, চুপ, আর কাঁদবি না। প্রভাতীর কান্না যেন আরো বেড়ে গেল। ভাইয়া আমার খুব ব্যথা করছে সারা শরীরে, আমাকে অনেক জোরে জোরে মেরেছে। দেখো দেখো আমার শরীরে কেটে গিয়েছে। বলে প্রভাতী পেটের কাছ থেকে কামিজটা একটু উঁচু করে দেখালো। রুদ্র দেখতে পেল জায়গাটা একদম নীল হয়ে আছে। আমি মলম লাগিয়ে দিচ্ছি, প্লিজ কাঁদিস না, আমি তোকে অনেকগুলো চকলেট কিনে দেব। চকলেটের কথা শুনে প্রভাতী খুশি হয়ে গেল। নিমিষেই ভুলে গেল একটু আগে তার সাথে কি হয়েছে। রুদ্র প্রভাতীর হাতে পায়ে মলম লাগিয়ে দিয়ে ময়নার মাকে ডাক দিল।
আপনি ওর শরীরের বাকি অংশে লাগিয়ে দেন। বলে রুদ্র মায়ের রুমে গেল। রুবি বেগম ইজি চেয়ারে বসে নীরবে অশ্রু ফেলছে। রুদ্রকে আসতে দেখে সে জলদি করে চোখের পানি মুছে ফেল, কিন্তু রুদ্রের চোখে ঠিকই পড়ল। মা, তুমি আমাকে বলবে তোমার সমস্যাটা কোথায়? ওকে মেরে যদি তুমি নিজেই কান্না করো তাহলে ওকে কেন মারো? বাচ্চা মেয়েটা তোমার কি ক্ষতি করেছে? তো লজ্জা করে না ওর হয়ে ওকালতি করতে? কাল রাতে যে দুজন মিলে বৃষ্টিতে ভিজেছিলি, কি ভেবেছিলি আমি দেখিনি? বলেছিলাম না ওর থেকে দূরে থাকতে? তা না হলে খারাপ হবে। না মা, লজ্জা করে না। লজ্জা তো তোমার করা উচিত যে ওর মতো মেয়ের উপর তুমি এমন নির্যাতন করো। যদি ওর সাথে এতই প্রবলেম ছিল তাহলে ওর বাবা মা মারা যাওয়ার পর 6 বছরের বাচ্চা মেয়েটাকে তুমি কেন নিয়ে এসেছিলে? ওকে এভাবে মারতে? রুবি বেগম চুপ করে আছে, কোনো কিছু বলছে না। কি করলে তুমি ওকে মারবে না? ওর সাথে এমন খারাপ আচরণ করবে না? তুই শুনবি আমি যা বলবো? হ্যাঁ, শুনবো। তুই ওর থেকে দূরে থাকবি। তুই আজই ঢাকা তোর খালার বাসায় চলে যাবি, আর এখানে আসবি না। যদি এখানে এসেছিস বা ওর সাথে যোগাযোগ করেছিস তাহলে প্রভাতীকে আমি এমন মারবো যা তোর কল্পনার বাহিরে। রুদ্র মায়ের এমন কথা শুনে ধাক্কা খেলো। সে তার প্রতিভাকে দেখা ছাড়া কিভাবে থাকবে, কিন্তু তাকে যে এটা করতেই হবে, তা না হলে এই বাচ্চা মেয়েটাকে যে আরও কষ্ট পেতে হবে। রুদ্র আর কিছু না বলে মায়ের কথায় রাজি হয়ে গেল। নিজের রুমে যেয়ে ব্যাগ গোছাতে লাগলো। কিছুক্ষণ পর প্রভাতী রুদ্রের রুমে এসে দাঁড়ালো। রুদ্র ভাই, তুমি আজ চলে যাবে? তুমি যেও না। তুমি ছাড়া এ বাড়িতে আমার ভালো লাগে না। চাচি শুধু আমাকে মারে, চাচাও আমাকে আদর করে না। প্লিজ যেও না, তা না হলে আমাকে নিয়ে যাও। খুব করুণ করে বলল প্রভাতী। রুদ্রের ইচ্ছে করছে প্রভাতীকে নিয়ে কোথাও পালিয়ে যেতে। একদিন তোকে আমি এই নরক থেকে বের করব। খুব শীঘ্রই সেই দিন আসবে। কথাটা মনে মনে বলল রুদ্র। রুদ্র দুহাত দিয়ে আলতো করে প্রভাতীর গাল চেপে ধরল। তুই না আমার স্ট্রং পিচ্ছি, তোকে তো অনেক বড় হতে হবে। মন দিয়ে লেখাপড়া করবি, বুঝলি? তোর কাজ শুধু লেখাপড়া করা। আর তোর চাচি তোকে আর মারবে না, তুই একদম ভয় পাস না। প্রভাতী শুধু মাথা নাড়ল। সেদিন বিকালে প্রভাতীর হাড় কাঁপানো জ্বর এলো। রুদ্রের ইচ্ছে করছে না এই সময় তাকে ছেড়ে যেতে, কিন্তু সে যে নিরুপায়, কিছুই করেনি। সেদিন সন্ধ্যা সে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। খালার বাসায় ঢুকতেই রিয়া দৌড়ে এলো। ভাইয়া, তুমি এসেছো? জানো আমার পড়ালেখা কত সমস্যা হচ্ছিল। রুদ্র রিয়াকে দেখে মুচকি একটা হাসি দিল। আজ তোকে সব পড়া বুঝিয়ে দেব, ঠিক আছে? রিয়া রুদ্রের খালাতো বোন, ক্লাস 10-এ পড়ে। আজ না কাল, শোনো, আমার বেস্ট ফ্রেন্ড তিথিও আসবে তোমার কাছে পড়তে। ওরও কিছু সমস্যা আছে। আমি ওকে পড়াতে পারবো না। বুড়ো কুচকে বলো রুদ্র। উফ ভাইয়া, আমি এত কিচ্ছু বুঝি না। আমি ওকে কথা দিয়েছি তুমি ওকে পড়াবে মানে পড়াবে। আচ্ছা বাবা, পড়াবো। আমার জন্য কড়া করে 1 কাপ কফি বানিয়ে নিয়ে আয়। বলে রুদ্র নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। সাদা কালার টি শার্ট আর ট্রাউজার পরলো। এখন একটু ভালো লাগছে তার। 5 মিনিট পর রিয়া হাজির হলো কফি নিয়ে। নক নক, আসতে পারি? আরে আয়। নাও তোমার কফি। আচ্ছা। রিয়া কফিটা দিয়ে চলে গেল। রুদ্র কফির মগটা নিয়ে বারান্দায় রাখা দোলনাটাই বসলো। কফিতে একটু চুমুক দিয়ে চোখ বন্ধ করে প্রভাতীর কথা ভাবতে লাগলো। না জানি মেয়েটা কি করছে। জানালা দিয়ে এই দৃশ্য উপভোগ করছে তিথি। 2 দিন রুদ্রকে না দেখে তার মনে হচ্ছে সে 2 জন্ম ধরে রুদ্রকে দেখে না। এখন মন ভরে সে তাকে দেখে নিচ্ছে, আর কাল সে তার কাছে পড়তে যাবে, এটা ভেবেই আনন্দে তার মন নেচে উঠছে। আজ রুদ্রের খুব ক্লান্ত লাগছে। সে রুমে গিয়ে শুতেই ঘুমিয়ে গেল। ওইদিকে প্রভাতী জ্বরে আবল তাবল বকছে। রুবি বেগম সে কখন থেকে পাশে বসে তাকে জলপট্টি দিচ্ছে। মেয়েটার মুখের দিকে তাকিয়ে তার খুব মায়া হলো। তার চোখ দিয়ে জল গড়িয়ে প্রভাতীর গালে গিয়ে পড়ল। পরের দিন সকালে 10টায় রুদ্রের ঘুম ভাঙল। নাস্তা করে সে বই নিয়ে পড়তে বসলো। আর মাত্র 2 মাস আছে তার এসএসসি পরীক্ষার। পড়তে পড়তে যে বিকেল হয়ে গেল সে টেরই পেল না। এই তার সমস্যা, পড়তে বসলে দুনিয়াদারি ভুলে যায়। বিকাল 4টে নাগাদ তিথি এলো। ভাইয়া ভাইয়া, আমার বেস্ট তিথি এসেছে। আচ্ছা, ওকে রুমে নিয়ে আয়।
পরনে হালকা আকাশি রঙের থ্রি পিস, খোলা চুল, এক কথায় অপূর্ব লাগছে তিথিকে। যে কোনো ছেলে দেখলেই প্রেমে পড়ে যাবে। কিন্তু রুদ্র তিথির দিকে ঠিকমতো তাকালোই না। ব্যাপারটা তিথির একদমই ভালো লাগেনি। রুদ্র যতক্ষণ সময় পড়ালো তিথি ড্যাপ ড্যাপ করে রুদ্রের দিকে তাকিয়েছিল। দুবার চোখাচোখি হয়েছে রুদ্রের সাথে। রুদ্র তার পরীক্ষা আর প্রতিভাকে নিয়েই এতই মগ্ন যে সে তিথিকে খেয়ালই করলো না। কোনো রকম পড়িয়ে তাদেরকে ছুটি দিয়ে দিল। তিথি বাসায় ফিরে রাগে ফুঁসতে লাগলো। কিসের এত দেমাক এই ছেলের, একবার তাকালো না। মনে মনে বলল তিথি। দেখতে দেখতে প্রায় 2 মাস কেটে গেল, আর মাত্র 1 সপ্তাহ বাকি রুদ্রের পরীক্ষায়। সে মন দিয়ে পড়াশোনা করছে, কিন্তু পরীক্ষার আগে সে প্রভাতিকে এক নজর দেখতে পাবে না এটা ভেবেই তার বুকে হাহাকার হচ্ছে। যেভাবে হোক তাকে প্রভাতির সাথে দেখা করতেই হবে। যেই ভাবা সেই কাজ। রুদ্র রিয়ার সাথে সব আলোচনা করলো। রিয়া যেহেতু সব জানে, শুধুমাত্র সেই পারবে তাকে সাহায্য করতে। রুদ্র রিয়াকে ডেকে বলো তাকে সাহায্য করতে। আরে ভাইয়া, কোনো প্যারা নেই, সব আমি ম্যানেজ করব। এই না হলে আমার লক্ষ্মী বোন। আচ্ছা ভাইয়া, তোমার প্রভাতী তো এখনো কিছুই বোঝে না, পুরাই বাচ্চা। এই বাচ্চার প্রেমে বললে কি করে, আমি আজও বুঝলাম না। আমি নিজেও জানি না রে, এই মেয়ে যে কবে বুঝদার হবে। অবশ্য হবেই বা কি করে, ও তো ওই রকম পরিবেশেই বড় হয়নি। আর বয়সেই বা কত, মার খেতে খেতেই তোর জীবন যাচ্ছে। মনটা খারাপ হয়ে গেল রুদ্রর। রিয়া ব্যাপারটা বুঝতে পারলো। আরে বাচ্চা বউ কিন্তু খারাপ না বলে চোখ টিপ দিল। আমার পাকনা বুড়ি বলেই রিয়ার মাথায় আস্তে একটা বাড়ি দিল। রুদ্র ওই দিন রাতেই টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হলো। এদিকে রুদ্র যে ঘরে নেই এটা রিয়া ছাড়া কেউ জানে না। রাত 1টা নাগাদ সে সেখানে গিয়ে পৌঁছালো। কোনো রকম পেছনের দরজা দিয়ে ঢুকে সরাসরি প্রভাতির রুমে চলে গেল। যে দেখলো প্রভাতি বেঘুরে ঘুমাচ্ছে। ঘুমালে এই মেয়ের কোনো হুঁশ থাকে না। রুদ্রের মাঝে মাঝে সন্দেহ হয় প্রভাতি কি কুম্ভকর্ণের যমজ বোন নাকি। সে গিয়ে প্রভাতির পাশে বসলো। এই পিচ্চি উঠো। 3-4 বার ডাকার পর প্রভাতি আস্তে আস্তে চোখ মেলো, চোখ ছোট ছোট করে তাকিয়ে। তুমি এখানে কিভাবে এলে? আমি তোর স্বপ্নে এসেছি। ও, স্বপ্নে এসেছো? কেন, সত্যি সত্যি আসলে কি হতো? রুদ্রের খুব হাসি পাচ্ছে প্রভাতির এমন বাচ্চা বাচ্চা কথা শুনে। শোনো, এখন তুমি আমার সাথে খেলবে। এই মেয়ে কবে বড় হবে, এত দূর থেকে এসেছে নাকি তার সাথে খেলতে। ভাবতেই রুদ্রের নিজের কপাল নিজেই ফাটাতে ইচ্ছে হলো। তুমি জানো, ওই দিনের পর থেকে ছাঁচি আর আমাকে মারেনি, এমনকি বকেও নি। কি মজা! রুদ্র একটু শান্তি পেল প্রভাতির কথা শুনে। প্রভাতি ঘুমের মধ্যেই কিসব বকছে সে নিজেও জানে না। এক কথার সাথে অন্য কথা দূর দূরান্ত পর্যন্ত কোনো মিল খুঁজে পাচ্ছে না রুদ্র। তাও তার শুনতে খুব ভালো লাগছে। মুগ্ধ হয়ে শুনছে সেই কথাগুলো। কথা বলতে বলতে এক পর্যায়ে প্রভাতি ঘুমিয়ে পড়ল। রুদ্র আর তাকে জাগালো না। সে তার দিকে চেয়ে রইল। চেয়ে থাকতে থাকতে কখন যে ভোরের আলো ফুটেছে টেরি পায়নি। হঠাৎ তার খেয়াল হলো ভোর হয়ে গিয়েছে। সে প্রভাতির কপালে আলতো করে একটা চুমু দিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। ঢাকায় পৌঁছে সে আবার তার পড়ায় মনোযোগ দিল। দেখতে দেখতে তার এসএসসি শুরু ও শেষও হয়ে গেল। এবার সে ইঞ্জিনিয়ারিং কোচিংয়ে ভর্তি হলো। যেভাবেই হোক তাকে বুয়েটে চান্স পেতেই হবে, কেননা নিজে প্রতিষ্ঠিত হয়ে সে প্রভাতিকে বিয়ে করবে। এইদিকে প্রভাতির দিন এখন আগে থেকে ভালোই যাচ্ছে। রুবি বেগম তাকে এখন তেমন কিছু বলে না, আবার আদরও করে না এমন না। সে নিজের মতো লেখাপড়া আর পুতুল দিয়ে খেলে দিন পার করছে। তার বাচ্চামির স্বভাব কবে যাবে কারোর জানা নেই। রুদ্রের অ্যাডমিশন টেস্ট এসে পড়ল এবং সে বুয়েটে চান্সও পেয়ে গেল। তার জীবনের প্রথম সফলতা। সে এখন আরও মনোবল জোগাড় করছে। যেভাবেই হোক তার প্রতিভাকে পেতেই হবে। এই খুশির খবর পেয়ে রুবি বেগম খুশিতে আত্মহারা হয়ে গেলেন। সে তখনই রুদ্রকে বাড়ি আসতে বলেন। রুদ্র বাড়ি যাবে শুনে রিয়াও বায়না ধরল সেও বাড়ি যাবে, কেননা আর 2 মাস বাদে তার এসএসসি। একটু ঘুরে আসলে ভালো লাগবে। তার জোরজোরি দেখে কেউ আর না করলো না। রিয়া বাড়ি যাবার কথা শুনে তিথিও তার
পিছু ধরলো সেও রিয়ার সাথে যাবে। পরে রিয়ার মা তিথির মাকে রাজি করালো। রুদ্র, তিথি, রিয়া আর রিয়ার মা তারা টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। রুদ্র তো খুশিতে নাচতে ইচ্ছে করছে। রুদ্র আসবে শুনে প্রভাতীও বেশ খুশি, কেননা গতকালই তার বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে। রুদ্র রিয়া আসলে সে খেলতে পারবে ভেবে খুশিতে লাফাচ্ছে সে। রুদ্র ওরা দুপুর নাগাদ পৌঁছে গেল। পৌঁছাতেই রুদ্র প্রভাতীর রুমে গেল। রুমে গিয়ে দেখলো প্রভাতী জানালা দিয়ে কার সাথে যেন কথা বলছে। রুদ্র কাছে যেতেই যা দেখলো, রুদ্র জানালার কাছে গিয়ে দেখলো সুমন দাঁড়িয়ে আছে। সুমনকে দেখে রুদ্রের রাগ আসমানি। সে কোনো রকম নিজেকে শান্ত করলো। তুই এখানে কি করছিস? রুদ্র সুমনকে জিজ্ঞেস করলো। সুমন কিছু বলার আগেই প্রভাতী বলে উঠল, ভাইয়া দেখো না, সুমন ভাইয়া আমাকে এই চকলেট দিয়ে বলেছে সে আমাকে ভালোবাসে। প্রভাতী এমন করে সব বলে দিবে সুমনের মাথায়ও আসেনি। তো তুমি কি বলে প্রভাতী? আমি বলেছি এগুলো খারাপ কথা, এগুলো বলতে নেই, চাচি বলেছে। এবার সবাইকে অবাক করে দিয়ে রুদ্র হেসে ফেল। তার পেট ফেটে হাসি আসছে। এই মেয়ে এত বাচ্চা কেন? আচ্ছা তুই মায়ের রুমে যা, দেখ রিয়া এসেছে। রুদ্র হেসে বলল। প্রভাতী নাচতে নাচতে রুম থেকে বেরিয়ে গেল। তুই যদি আর প্রভাতীর আশেপাশে ঘুরেছিস তাহলে তোর হাত পা ভেঙে নদীতে ভাসিয়ে দেব। দাঁতে দাঁত চেপে বলল রুদ্র। সুমন কিছু না বলে সেখান থেকে চলে গেল। প্রভাতী যেয়ে রিয়াকে জড়িয়ে ধরল। আপু তোমাকে আমি কত মিস করেছি জানো। আরে আমার পিচ্চিটা। তখনই রুদ্র রিয়ার মাথায় একটা বাড়ি দিল। নিজে এক পিচ্ছি আবার আরেকজনকে পিচ্ছি বলে, ভাব এমন বুড়ি হয়ে গিয়েছে। উফ ভাইয়া তুমি না, দেখো খালামণি তোমার ছেলে আমার সাথে সব সময় এমন করে। এই একদম জ্বালাবি না আমার রাজকুমারীকে। তিথি চুপ করে দাঁড়িয়ে আছে। হঠাৎ রিয়া বলে উঠল, আরে ওর সাথে তো তোমাদের পরিচয়ই করাইনি। ও তিথি আমার বেষ্টু, আমরা সামনাসামনিই বিল্ডিংয়ে থাকি। তিথি রুদ্রের মাকে সালাম দিল। রুবি বেগমের বেশ পছন্দ হলো তিথিকে। সে তাকে ডাক দিয়ে বুকে জড়িয়ে নিলেন। প্রভাতে একটু খারাপ লাগলো, কেননা তার চাচি তাকে তো কোনোদিন এভাবে জড়িয়ে ধরেনি, অথচ চিনে না জানে না, আর এই মেয়েকে এত আদর। আচ্ছা তোরা সবাই ডাইনিংয়ে গিয়ে বস, আমি খাবার দিচ্ছি। খাওয়ার টেবিলে বসতে গিয়ে দেখে রুদ্র তিথির পাশের চেয়ারটা খালি। শুধু তার এত ক্ষুধা লেগেছে যে এত কিছু না ভেবেই সেখানে যে বসে পড়লো খেতে। তিথি তো খুশিতে আকাশে উঠছে, এমনকি খেতে খেতে টুকটাক কথাও বলছে রুদ্র তিথির সাথে। রুবি বেগম খাওয়া রেখে তিথি আর রুদ্রের দিকে এক মনে তাকিয়ে আছে। ইস, এমন একটা ছেলের বউ পেলে মন্দ হতো না, ভাবতে তার ভালো লাগছে। রিয়ার মায়ের চোখ এড়ালো না ব্যাপারটা। খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। রিয়া, তিথি, প্রভাতীর রুমে গেল রেস্ট নিতে। রুদ্রও নিজের রুমে যেয়ে শুয়ে পড়ল। রুবি বেগম এবং রিয়ার মা আয়েশা বেগম গল্প করছেন। শোন, আমার না তিথিকে খুব পছন্দ হয়েছে রে। রুদ্রর সাথে বেশ মানাবে, তাই না বল? বুবু, তোমার ঘরে মেয়ে থাকতে তুমি বাহিরে কেন দেখছো? তুই কি সব ভুলে গিয়েছিস নাকি? ওকে আমার ছেলের বউ আমি কোনো দিন করব না। আমি কিছু ভুল বলি নাই বুবু, কিন্তু প্রভাতী অনেক ভালো মেয়ে, আর দেখতেও তো মাশাআল্লাহ। বড় হলে তো ও তিথির থেকেও সুন্দর হবে। আমি এই ব্যাপারে তোর সাথে আর কথা বলতে চাই না বলেই রুবি বেগম ওপাশ হয়ে বিছানায় শুয়ে পড়লেন। বুবু, তুমি কবে সব ভুলতে পারবে? আর কত? মনে মনে বলেন আয়েশা বেগম। বিকেলের দিকে তিথি, রিয়া, প্রভাতীকে নিয়ে ঘুরতে বেরোলো রুদ্র। তিথি রুদ্রের আশেপাশে থাকার প্রাণপণ চেষ্টা করছে। রুদ্র এটা বুঝেও পাত্তা দিচ্ছে না। আর প্রভাতী, সে তো রিয়ার সাথেই ব্যস্ত। রুদ্রের দিকে তাকানোর সময় আছে নাকি তার? রুদ্র প্রভাতীর কাছে যেয়ে প্রভাতীর চুল টেনে ধরল। ভাইয়া ব্যথা পাচ্ছি তো। আমার পিচ্ছিটা ব্যথা পাচ্ছে। রুদ্র আহ্লাদি গলায় বলল। প্রভাতের রাগে লোক নিয়ে রুদ্রের দিকে তাকালো। তাদের এমন খুনসিটি দেখে রিয়ার খুব মজা লাগছে, কিন্তু তিথি তা দেখে জ্বলে পুড়ে মরছে। দেখ তিথি, ওদের দুজনকে একসাথে কত সুন্দর লাগে, তাই না? এটা শুনে তিথি চটে গেল।
মোটেও না, রুদ্রের জন্য ঢাকার স্মার্ট মেয়ে দরকার, এমন গ্রামের গাইয়া খ্যাত না। রিয়ার মেজাজ প্রচন্ড খারাপ হয়ে গেল তিথির কথা শুনে। এগুলো কোন ধরনের কথা? আর তুই এভাবে বলছিস কেন? আর রুদ্র আমার ভাই, মানে তোরও ভাই, এমন নাম ধরে রাখছিস কেন? রুদ্র তোর ভাই হতে পারে, আমার এত ভাই বানানোর শখ নেই। বলে তিথি আগে আগে হাঁটা শুরু করলো। রিয়ার ব্যাপারটা পছন্দ হলো না, তার মনে খটকা লাগলো। হঠাৎ প্রভাতী ইটার সাথে বেজে উষ্টা খেয়ে পড়ে গেল। বেচারির পা মচকে গিয়েছে, সে কি কান্না। রুদ্র কোনো রকম প্রভাতীকে কোলে নিয়ে আবার বাড়ির দিকে ব্যাক করলো। তিথির গা চলে যাচ্ছে এটা দেখে। বাড়ির উঠানে রুবি এবং আয়েশা বেগম বসেছিলেন। রুদ্রের কোলের প্রভাতীকে দেখে রুবি বেগমের রাগ উঠল। সে নিজের রাগকে হজম করলেন, কেননা তিথির সামনে সে নিজের ইমেজ খারাপ করতে চায় না। রিয়া ফ্রিজ থেকে বরফ নিয়ে এসে প্রভাতীর পায়ে দিয়ে দিচ্ছে। সেদিন রাতে সবাই খেয়ে যার যার মতো শুয়ে পড়লেন। পরের দিন সকালে তিথি, রিয়া, আয়েশা বেগম রুদ্রের সাথে বের হলেও রুবি বেগম প্রভাতীকে যেতে দেননি। রুদ্র তেমন জোর করেনি, কেননা সে জানে কিছু বলেই তার মা প্রভাতীকে মারবে। সবাই বাসা থেকে যাওয়ার পর রুবি বেগম রান্নাঘরে গেলেন। চুলার পাশে রাখা খুন্তিটা নিয়ে চুলাইতে গরম করলেন। এরপর সেই গরম খুন্তিটা নিয়ে প্রভাতীর রুমে গেলেন। প্রভাতী তখন ঘুমোচ্ছে, তাকে যেতে দেয়নি বলে সে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। গরম খুন্তিটা নিয়ে প্রভাতীর পায়ে এলো পাথারি বাড়ি দিতে শুরু করলেন। ঘুম থেকে ধরফরিয়ে উঠল প্রভাতী। সে যেন কিছু বুঝে উঠতেই পারছে না। সে পুরো শক খেলো। প্রভাতী চিৎকার করে কাঁদতে লাগলো ব্যথায়। চাচি মেরো না, আমি মরে যাব। চুপ, আমার ছেলের কোলে ওঠা, তাই না? আমার ছেলের সাথে ঘেঁষাঘেঁষি করার শুধু বাহানা লাগবে তোর, তাই না? পা মুচকে ছিল, আজকে তোর পা আমি নিজের হাতে ভেঙে দেব। বলে আরো জোরে মারতে লাগলো প্রভাতীকে। প্লিজ চাচি, আমি কোনোদিন আর কথা বলবো না রুদ্র ভাইয়ার সাথে। আমি তার থেকে দূরে দূরে থাকবো। আমাকে মেরো না, আমার খুব কষ্ট হচ্ছে। প্লিজ মেরো না আমাকে। প্রভাতীর চিৎকার, অনুরোধ কোনো কিছুই তার কানে যাচ্ছে না। একটা সময় থাকতে না পেরে প্রভাতী অজ্ঞান হয়ে গেল। এটাও রুবি বেগমের চোখে পড়ল না। মারতে মারতে একসময় সে শান্ত হয়ে গেল। খুন্তিটা রেখে প্রভাতীর বিছানার সাথে হেলান দিয়ে ফুলরেই বসে পড়ল। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, কেউ কারোর জায়গা থেকে নড়ল না। প্রভাতীর দেহটা পাথরের মতো বিছানায় পড়ে আছে, দেখে মনে হচ্ছে কোনো মূর্তি। বিকেলে সবাই ফিরে এলো বাসায়। কারোর কোনো সারা শব্দ না পেয়ে সবাই কিছুটা ভয় পেয়ে গেল। রিয়ার মা সাহস করে ঘরে ঢুকলেন। প্রভাতীর রুমের সামনে থাকায় তার প্রথমে চোখ পড়ল প্রভাতীর রুমে, কিন্তু লাইট অফ থাকায় কিছু বোঝা যাচ্ছে না। তার মনে কেমন যেন খচখচ করছে। সে রিয়াকে বলল তিথিকে নিয়ে রুদ্রের রুমে যেতে। রিয়া তিথিকে নিয়ে চলে গেল। রুদ্র তার খালাতিকে তাকিয়ে আছে, সে কিছুই বুঝতে পারছে না। প্রভাতীর রুমে ঢুকে আয়েশা বেগম লাইট জ্বালালেন। প্রভাতীর বিছানায় চোখ পড়তে তারা আটকে উঠল। প্রভাতী চিত হয়ে শুয়ে আছে, বিছানার চাদরে রক্ত। রুবি বেগম এখনো মূর্তির মতো সেখানে বসে আছে। রুদ্র দৌড়ে প্রভাতীর কাছে গেল। আয়েশা বেগম যে তার বোনকে ডাকছে, কিন্তু সে এখনো ঠাই বসে আছে। আমাকে মেরো না, আমাকে মেরো না। প্রভাতী সেই কখন থেকে একই আলাপ বকে যাচ্ছে। রুদ্রের চোখে পানি এসে গেল প্রভাতীর এই অবস্থা দেখে। সে তাড়াতাড়ি ডাক্তারকে কল দিল। ডাক্তার এসে প্রভাতীর পা ব্যান্ডেজ করে দিল আর কিছু মেডিসিন দিয়ে গেল। আয়েশা বেগম তার বোনকে উঠিয়ে কোনো রকমে তার রুমে নিয়ে গেলেন। রুদ্র প্রভাতীর কাছ থেকে এক পাও নড়ল না। আয়েশা বেগম একটু পর প্রভাতীর রুমে এলো। তুই তোর ঘরে যা, আমি ওর কাছে আছি। রুদ্র যেন তার খালার কথা শুনতেই পেল না। সে এক পাও সেখান থেকে নড়ল না, প্রভাতীর মাথার কাছেই বসে রইল। আর প্রভাতী, সে তো কথা বলাই ভুলে গিয়েছে। এক দৃষ্টিতে ফ্যানের দিকে তাকিয়ে আছে, দেখে মনে হচ্ছে প্রাণ ছাড়া একটা দেহ মাত্র। রিয়া তিথি রুদ্রের রুমে শুয়েছে। তারা এখনো জানে না প্রভাতীর সাথে কি ভয়ানক কাণ্ড ঘটে গিয়েছে। তিথি রুদ্রের রুমটা বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। এখানে রুদ্রের ছোঁয়া আছে ভাবতেই ভালো লাগছে তার। পরের দিন সকালে বাইরের আলো চোখে প্রায় প্রভাতীর ঘুম ভেঙে গেল। পায়ে তার অসহ্য যন্ত্রণা হচ্ছে। তার মনে পড়ে গেল কাল রাতে সেই ভয়ানক কাহিনী। পাশে তাকিয়ে দেখল রুদ্র হেলান দিয়ে শুয়ে আছে।
রুদ্রকে দেখে সে ভয় পেয়ে গেল, ভয়ে চিৎকার করতে লাগলো। তুমি যাও, আমার কাছে থেকো না, চাচি আমাকে মারবে। তুমি যাও। প্রভাতির চিৎকার শুনে রুদ্র এবং তার খালা ধরফরিয়ে উঠল। তাদের বুঝতে কিছু সময় লাগলো যে হচ্ছেটা কি, কিন্তু প্রভাতির চিৎকার থামছে না। রুদ্র না পেয়ে সেখান থেকে চলে গেল। সে বাড়ি থেকে বেরিয়ে পুকুর পাড়ে যেয়ে বসে আছে। ইচ্ছে করছে সব কিছু ভেঙে চুড়ে ফেলতে। তার মায়ের ওপর প্রচণ্ড রাগ হচ্ছে। তার মাঝে এতটা নিষ্ঠুর জানা ছিল না তার। রুদ্র উঠে তার মায়ের রুমে গেল। রুদ্র কিছু বলবে তার আগেই রুবি বেগম বললেন, তুই এখনই এখান থেকে চলে যা ওদের নিয়ে। তুই ওর হয়ে কথা বলতে আসবি না, আর যদি ওর হয়ে গিয়েছিস তার পরিণাম আরও ভয়াবহ হবে। রুদ্র সবার চোখ এড়িয়ে প্রভাতির ঘরে যায়। যে দেখে প্রভাতি বিছানায় বসে আছে। তুমি আবার আমার রুমে এসেছো কেন? আমাকে মার খাওয়াতে? চলে যাও বলছি। আমাকে মাফ করে দে। চুপ একদম। এই মারগুলো তুমি খেলে বুঝতে কেমন লাগে। আজ আমার বাবা মা নেই বলে তোমরা আমার উপর এমন অত্যাচার করো, তাই না? আমি এতিম না হলে কি আমাকে এভাবে মারতে পারতো? তোমরা সবাই খারাপ, যাও এখান থেকে। বলে প্রভাতি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। রুদ্র আর কিছু বলার পায় না। সেদিন রাতেই তারা ঢাকা ব্যাক করে। এর মাঝে কেটে গেল 2 বছর। রুদ্র এর মধ্যে 4 বার বাড়ি গিয়েছে। প্রভাতির পার্থপক্ষে তার সামনে আসেনি। সেদিনে সেই কষ্ট প্রভাতি আজও ভুলতে পারেনি। সেদিনের পর থেকে সে আর আগের মতো সেই বাচ্চা মেয়েটা নেই। সেই ছোট্ট প্রভাতি এখন ক্লাস 10-এ পড়ে, অনেকটা বড় এবং চুপচাপ হয়ে গিয়েছে। প্রভাতি, এই প্রভাতি, কই গেলি? এদিকে আয়। চাচির ডাক পেয়ে প্রভাতি দৌড় দিল। না জানি দেরি হলে আবার তাকে মার খেতে হয়। হঠাৎ সে কারোর সাথে ধাক্কা খেলো। পড়ে যাওয়ার ভয়ে চোখ বন্ধ করে ফেলো, কিন্তু না, সে পড়ল না। কেউ তাকে ধরে আছে। চোখ খুলতে সে সামনে থাকা মানুষটাকে দেখতে পেল। প্রভাতি চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে আছে, চেনার চেষ্টা করছে। তখনই রুবি বেগম সেখানে চলে এলেন। রুবি বেগমকে দেখে প্রভাতির হাত পা কাঁপতে লাগলো। সে কোনো রকমে নিজেকে ছাড়িয়ে নিল। আরে তৌকির বাবা, তুমি কত বড় হয়ে গিয়েছো! আমি তোমারই অপেক্ষা করছিলাম। এই তো আন্টি ভালো। আসলে মাকে নামিয়ে দিয়ে আমি গাড়িটা পার করতে গিয়েছিলাম। হয়েছে, এখন যাও, ফ্রেশ হয়ে নাও। আমি টেবিলে খাবার দিচ্ছি। প্রভাতি, যা তো, তৌকিরকে ফ্রেশ হতে নিয়ে যা। প্রভাতি মাথা নাড়িয়ে সম্মতি জানালো। সে হাঁটা শুরু করলো। এই ছেলে এত লম্বা কেন? বাসের থেকে কম না। সালমা আন্টিকে এর আগেও আসতে দেখেছি। চাচি আর আন্টি নাকি ছোটবেলার বান্ধবী, কিন্তু তার ছেলেকে তো আজ প্রথম দেখলাম। বাহ, কি খাম্বার মতো ছেলে বানিয়েছে। মনে মনে ভাবলো প্রভাতি। এই যে তুমি কি এত ভাবছো? কিছু না, ওই যে ওয়াশরুম, ওইখানটায় যেয়ে ফ্রেশ হয়ে নি। এটা রুদ্রের রূপ না। রুদ্রের নামটা শুনে প্রভাতির মনটা খারাপ হয়ে গেল। কতদিন তার সাথে কথা হয় না। তার রুম বলে সে সেখান থেকে চলে গেল। তৌকি ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসলো। দুপুর 3টে বাজে। তার খুব খিদে পেয়েছে। গপাগপ খেয়ে ফেললো সে। প্রভাতির খুব হাসি পাচ্ছে তার খাওয়া দেখে। ভাবে এমন জীবনে কখনো খায়নি। আন্টি, তোমার হাতের রান্না জাস্ট ওয়াও। তোমার মেয়ে থাকলে আমি ওকেই বিয়ে করতাম। আফসোস তোমার মেয়ে নেই কেন? ছেলে বলে কি, বড্ড পাজি হয়েছিস। তা তো একটু হওয়াই লাগে। বলে এক চোখ টিপ দিল। খেয়ে দিয়ে তারা রেস্ট নিল। প্রভাতি ড্রেসিং টেবিলের কাছে বসে চুল আঁচড়াচ্ছে আর আনমনে কিছু ভাবছে। হঠাৎ উঠেছে, আলমারির কাছে গেল। সেখান থেকে একটা ছবি বের করে দেখতে লাগলো। খুব মনোযোগ দিয়ে দেখছে সে ছবিটা। তখনই দরজায় টোকার আওয়াজ পেল। তাকিয়ে দেখলো তৌকির দাঁড়ানো। তৌকিরকে দেখে জলদি করে ছবিটা আলমারির ভেতরে রেখে দিল। ব্যাপারটা তৌকিরের চোখ এড়ালো না। কি দেখছিলি? কই কিছু না। কিছুটা ভয় পেয়ে বলল প্রভাতি। তুমি আমাকে তোমাদের গ্রাম ঘুরিয়ে দেখাবে? তৌকিরের এমন প্রশ্নে কি জবাব দিবে ভেবে পাচ্ছে না সে। তার একদম যাওয়ার ইচ্ছে নেই। কি ভাবছো? আন্টি কি বলবে? আরে আমি আন্টির থেকে পারমিশন নিয়েছি। উনিই আমাকে বলেছে তোমাকে নিয়ে যেতে।
একটু ঘুরে আসি। তোমার নাকি বের হওয়া হয় না, সারাদিন ঘরে বসে থাকো। প্রভাতী বুঝতে পারলো তার না যে উপায় নেই, কেননা দেখা যাবে না গেলে তার চাচি আবার এটা নিয়ে অশান্তি শুরু করবে। আচ্ছা আপনি যান, আমি রেডি হয়ে আসছি। ওকে। রুদ্র তিথির বাসায় ঢুকে দেখলো তিথি নীল শাড়ি পরে বসে আছে। ব্যাপারটা তার বেশ অদ্ভুত লাগলো, তাও সে কিছু বলল না। কাল যে পড়াগুলো দিয়েছিলাম তা কমপ্লিট করেছো? আর বেশি দিন কিন্তু বাকি নেই তোমার অ্যাডমিশনের। দয়া করে পড়াশোনায় মনোযোগ দাও। রুদ্রের এমন কথা শুনে তিথির মেজাজ চটে গেল। এ কেমন বেরসিক ছেলে, আমি তার জন্য শাড়ি পরে বসে আছি আর সে কিনা অ্যাডমিশন নিয়ে কথা বলছে। মনে মনে বলল তিথি। কি বিড়বিড় করছো মনে মনে? বইটা দাও। আচ্ছা আপনি কি এই পড়ালেখার বাইরে কোনো কথা বলতে পারেন না? আপনি কি দেখতে পাচ্ছেন আমি শাড়ি পরেছি? তুমি শাড়ি পরেছো তো আমি কি করব? বুড়ো কুচকে বলল রুদ্র। নগদেই তিথির চোখ দিয়ে পানি পড়তে লাগলো। এই ছেলেটা তাকে আর কত কষ্ট দিবে সে কি কিছুই বুঝে না? আপনি কি কিছুই বোঝেন না নাকি বুঝেও না বোঝার ভান করে আছেন? তোমার কি এইসব ছাড়া মাথায় আর কিছু ঢুকে না? আর কদিন বাদে তোমার অ্যাডমিশন, তুমি চান্স না পেলে আমি তোমার মা বাবাকে কি জবাব দেব? তুমিই তো বায়না ধরেছিলে আমার কাছ ছাড়া আর কারো কাছে পড়বে না। তোমার বাবা মা আমার কাছে রিকোয়েস্ট করেছে, আর খালামণির পরিচিত তোমরা, তাই তোমাকে পড়াচ্ছি। তুমি এমন ফালতু কথাবার্তা বললে আমার তোমাকে পড়ানো বাদ দিতে হবে। রাগ দেখিয়ে বলল রুদ্র। রুদ্রের কথা শুনে তিথি অবাক হলো। সে তার কাছে এতটাই মূল্যহীন। আপনি আমাকে নিজের ইচ্ছেতে পড়াচ্ছেন না? না, তোমাকে পড়ানোর আমার কোনো ইচ্ছে নাই। যার পড়ালেখায় মনোযোগী নেই তাকে পড়িয়ে কি করব আমি? আপনি এক্ষুনি আপনার বাসা থেকে বেরিয়ে যান। তিথির এমন শীতল কণ্ঠ শুনে রুদ্র চমকে ওঠে। সে কি মেয়েটার সাথে বেশি খারাপ বিহেভ করে ফেলেছে? আসলে আমি বলতে চাচ্ছিলাম। রুদ্র তার কথা শেষ করতে পারে না। আপনি বের হবেন? রুদ্র কিছু না বলে তিথিদের বাসা থেকে বেরিয়ে যায়। রুদ্র যাওয়ার পরও তিথি জিম ধরে বসে আছে সেখানে, একটুও নড়ছে না। হঠাৎ খুব জোরে সে নিজের হাত টেবিলে বাড়ি দিল। হাতে পড়া কাছের চুড়িগুলো ভেঙে তার হাতে ঢুকে গেল। তারপর ফুলারে বসে নিজের শাড়ি কেচি দিয়ে কুচি কুচি করে কাটতে লাগলো। নিজের চুল নিজে ছিঁড়তে লাগলো, আর থাকতে না পেরে চিৎকার করে কাঁদতে লাগলো আর আবল তাবল বকতে লাগলো। তিথির কান্না শুনে তার মা পাশের রুম থেকে দৌড়ে তার রুমে এলেন। মেয়ের এমন অবস্থা দেখে সে রীতিমতো ভয় পেয়ে গেলেন। তাড়াতাড়ি সে তিথির বাবাকে কল দিলেন। প্রভাতী হালকা কলা পাতা রঙের একটা 3 পিস পরেছে, চুল এক সাইডে নিয়ে বেনি করেছে। এতে যেন তাকে অনেক সুন্দর লাগছে। তৌকির তো তাকে দেখে হাঁ করে তাকিয়ে আছে। তার ভাবতে অবাক লাগছে সে নাকি এই পিচ্চি মেয়ের ওপর ক্রাশ খেলো। তারা একসাথে ঘুরতে বেরোলো। তৌকির নানান কথা বলছে, প্রভাতী শুধু হুহা করছে। এই মেয়ে, তুমি কথা বলো না কেন? কই বলছি তো, আপনি বলেন আমি শুনি। এই, আমাকে আপনি করে বলবে না তো। যদিও আমি তোমার থেকে 8 বছরের বড়, তাও আপনি আমার পছন্দ হয় না। তুমি করে বলবে কেমন? প্রভাতী মাথা নাড়ল। তৌকির ড্রাইভ করছে আর প্রভাতী বাহিরের বাতাস অনুভব করছে। তার মনে যে অজানা অনুভূতির জন্ম নিয়েছে এটা ইদানিং তাকে খুব ভাবায়। সে বুঝতেও পারছে না তার সাথে হচ্ছেটা কি। তৌকির একটা খোলা মাঠে গিয়ে গাড়ি থামালো। সামনেই বড় নদী, বেশ সুন্দর জায়গাটা। তৌকির প্রভাতীকে গাড়িতে বসিয়ে দোকানে গেল। দোকান থেকে 2টো আইসক্রিম এবং কিছু চকলেট কিনে নিয়ে এলো। তারপর আবার গাড়ির কাছে এসে প্রভাতীকে নামিয়ে তারা একসাথে নদীর পাড়ে গিয়ে বসলো। প্রভাতীকে একটা আইসক্রিম আর চকলেটগুলো দিয়ে দিল। প্রভাতী চকলেটগুলোর দিকে তাকিয়ে আছে। আরও 2 বছর আগে এগুলো দেখে সে খুশিতে লাফাতো, আর আজ ভাবতেই দীর্ঘশ্বাস ফেলল। তুমি কি এমন চুপচাপ থাকো? তৌকিরের এমন কথাই তার মনে পড়ে গেল সেই 2 বছর আগের কাহিনী। সেই কাহিনীর পর থেকে সে যেন কথা বলাই ভুলে গিয়েছে। আর কথা বলবেই বা কার সাথে? তার কথা বলার মানুষ তো একজনই ছিল, আজ সেও নেই। সময়ের ব্যবধানে অনেকটা দূরত্ব সৃষ্টি হয়েছে। না, হয়েছে বলে ভুল হবে, সে নিজে করেছে। এই যে, তুমি কি এমন ভাবো সবসময় বলো তো? থেকে থেকে কোথায় হারিয়ে যাও? কই কোথাও না। রুদ্রের সাথে তোমার কেমন সম্পর্ক? ওকে দেখি না কত বছর হয়েছে। দেশের বাইরে যাওয়ার জন্য ওর সাথে আর দেখাই হয়নি। রুদ্রের নাম শুনলেই
তার মনের ভেতর হাজারো অনুভূতি জেগে ওঠে। এই একটা নাম তাকে এত ভাবাই কেন? এই একটা নামের মধ্যে কি আছে এমন যে এটা শুনলে তার ভেতরটা তোলপাড় হয়ে যায়? একটা চাপা কষ্ট কাজ করে, এর উত্তর খুঁজে পায় না সে। রুদ্রের নাম নেওয়ার সাথে সাথে প্রভাতী এমন চুপ হয়ে যাওয়া দেখে তার কিছুটা খটকা লাগে। তৌকির প্রসঙ্গ চেঞ্জ করতেই তার ছোটবেলার কিছুর মজার কাহিনী শোনায় প্রভাতীকে। এমন কাহিনী শুনে প্রভাতী না হেসে পারে না, সে হেসে কোটি কোটি অবস্থা। অনেকদিন পর সে এমন প্রাণ খুলে হাসছে। প্রভাতের হাসি দিকে এক নজরে তাকিয়ে আছে তৌকির। কারোর হাসি এতটা সুন্দর কি করে হয়? এই মেয়ে তো আমাকে হেসেই পাগল করে দিবি। মনে মনে বলল তৌকির। প্রভাতীর এমন তৌকিরকে বেশ ভালোই লাগছে। সেও অনেক কথা বলেছে, এতদিন পর কাউকে পেয়ে তার বেশ ভালোই লাগছে। তাদের গল্প করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারল না। অনেকটা সময় হয়ে গিয়েছে, চলো ওঠি। আচ্ছা। প্রভাতী উঠতে নিলেই অসাবধানতাবশত পড়ে যেতে নাই, তখনই রুদ্র তাকে ধরে ফেলে। এই মেয়ে, তুমি এত পরে যাও কেন? প্রভাতী লজ্জে পেয়ে যায় তৌকিরের কথায়। তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। প্রভাতী আবার ডুব দেয় তার ভাবনার জগতে। রুদ্র ঘর অন্ধকার করে বসে আছে। রিয়া রুমে লাইট জ্বালিয়ে দেয়। এমন অন্ধকারে বসে আছো কেন? আর কত একা থাকবে? তুমি প্রভাতীকে তোমার মনের কথা বলে দিলেই পারো। খালামণিকে না হয় আমরা ম্যানেজ করব। রুদ্র তাচ্ছিলের হাসি দিয়ে, যেই মেয়ে আমার সাথে কথাই বলে না, আমার সামনেই আসে না, তাকে প্রপোজ করতে বলছিস? ও যদি আমাকে ভুল বোঝে, আমার মা ওর সাথে যা করেছে, এরপর কোন মুখ নিয়ে যাব ওর কাছে, বলতে পারবি? রিয়া কিছু বলছে না। আসলেই তার বলার কিছু নেই। সে এভাবে তার ভাইকে কষ্ট পেতে দেখতে পারছে না। রিয়া কিছু বলতে যাবে, তখনই রুদ্রের ফোনে টুং করে আওয়াজ এলো। রুদ্র ফোনটা নিয়ে হোয়াটসঅ্যাপটা অন করতে যা কিছু ছবি দেখতে পেল। ছবিগুলো দেখে তার হাত থেকে ফোনটা পড়ে গেল। রিয়া ফোনটা তুলে ছবিগুলো দেখে চমকে গেল। কিভাবে সম্ভব এটা? প্রভাতের সাথে একটা ছেলের হাস্য উজ্জ্বল কিছু ছবি। একটা ছবিতে তো ছেলেটা প্রভাতীর হাত ধরে আছে। ভাই, এই ছেলেকে আর প্রভাতী ওর সাথে কি করছে? রুদ্র রিয়ার হাত থেকে ফোনটা নিয়ে ছবিগুলো ভালোভাবে দেখতে থাকে। হঠাৎই সে হেসে ওঠে। রিয়া অবাক হয়ে যায়। এমা, তুই হাসছিস কেন? পাগল টাগল হয়ে গেলি নাকি? হাসবো না তো কি করব? তুই ছবিটা ভালো করে দেখ, ছেলেটা তৌকির। আর প্রভাতী পড়ে যাচ্ছিল, তৌকির তখন ওকে ধরেছে। প্রভাতী এখনো বাচ্চাই রয়ে গেল, উঠতে বসতে পড়ে যায়। ওকে নিয়ে যে কি করব আমি? কেউ ইচ্ছে করে এই ছবিগুলো তুলেছে। রিয়া আবার ছবিগুলো দেখলো। আসলেই তো তৌকির ভাইয়া মানে খালামণির বান্ধবী ছেলে। হ্যাঁ রে পাগলি। কিন্তু তোমাকে এই ছবিগুলো কে পাঠালো? দাঁড়া, দেখছি। রুদ্র নাম্বারটা খেয়াল করে দেখলো সুমনের নাম্বার। তার মেজাজটাই চটে গেল। কত বড় বদমাইশ দেখেছিস? আমি ওকে বলেছিলাম প্রভাতীর থেকে দূরে থাকতে, আর সে এখন আমার আর প্রভাতীর মধ্যে ভুল বুঝাবুঝি করাতে চাচ্ছে। ওকে আমি এক্ষুনি কল দিয়ে। উফ ভাইয়া, মাথা ঠান্ডা কর। এইসব মানুষকে কিছু বলে লাভ নাই। তার চেয়ে ভালো তুই ওকে ব্লক করে দে। রুদ্র রিয়ার কথা মতো সুমনকে ব্লক করে দিল। ভাইয়া, একটা কথা বলি। তুই আবার কবে থেকে পারমিশন নেওয়া শুরু করলি? তোমার প্রভাতীর উপর এত বিশ্বাস? আমি নিজেই তো এই ছবিগুলো দেখে অন্য কিছু মনে করেছিলাম। ভালো কি আর এমনি বাসি রে পাগলি? যদি বিশ্বাসই করতে না পারি তাহলেই ভালোবাসার কোনো মানে আছে? আমি ওসব ঠুনকো ভালোবাসাবাসি না, যার ভিত্তিই নড়বড়ে থাকে। তোকে দেখলে খুব অবাক লাগে। এত ভালো কিভাবে বাসিস? আর বলছিস না কেন ওকে? ওর মনে যদি অন্য কেউ থাকে, অন্য কেউ এসে যদি তোর থেকে ওকে নিয়ে যায়? ওর মনে অন্য কেউ নেই, ও আমাকেই ভালোবাসবে। আমার ভালোবাসার জোর আছে রে পাগলি। আমি না বললেও ওর মনে শুধু আমিই আছি। এতটা কনফিডেন্স ভালো না ভাইয়া। এটা আমার বিশ্বাস। বলেই রুদ্র একটা মুচকি হাসি দিল। রিয়ার কথা বাড়ালো না। তার কেন যেন খুব ভয় হয়। তার ভাইটা যদি কষ্ট পায় তাহলে সে মরে যাবে। রিয়া উঠে সেখান থেকে চলে গেল। রুদ্র ছবিগুলো ক্রপ করলো, শুধু প্রভাতীর ছবিগুলো রেখে দিল। সে খুব খুঁটিয়ে খুঁটিয়ে প্রভাতীর ছবিগুলো দেখছে। তুই এত সুন্দর কেন হচ্ছিস রে আমার মায়াপুরী? তোর থেকে দূরে থাকা যে বড্ড কষ্টকর। জানিস আমি কত রাত শুধু তোর কথা ভেবেই কাটিয়ে দেই। আচ্ছা, তোর কি আমার কথা মনে পড়ে না? অবশ্যই পড়বে।
অবশ্যই মনে পড়বে, তা না হলে তোকে মেরে তক্তা বানাবো। তুই শুধু আমার। জানিস, মা যখন তোর উপর অত্যাচার করে আমার খুব কষ্ট লাগে। একবার ভাবি তোকে নিয়ে কোথাও চলে যাব, আবার চিন্তা করি হাজার হোক সে তো আমার মা। জানিস আমার মায়ের যেন কিসের কষ্ট আছে রে। আমার বাবার সাথেও তার সম্পর্ক আমি কোনোদিন স্বাভাবিক দেখিনি, কিন্তু দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে, তোর জীবনটা খুশিতে ভরে যাবে। প্রভাতীর ছবির সাথে একা একাই বক বক করতে লাগলো রুদ্র। তৌকির রাতের খাবার খেয়ে ছাদে চলে গেল সিগারেট খেতে। ছাদের এক কোণায় কাউকে দেখতে পেল। ভালো করে খেয়াল করে দেখলো প্রভাতী দাঁড়িয়ে আছে। একা একা ছাদে কি করছো? তৌকিরের আওয়াজ শুনে প্রভাতী চমকে গেল। এতক্ষণ আনমনে তার অনুভূতি বোঝার চেষ্টা করছিল। কিছু না, আমি এই রাতে প্রায় ছাদে আসি। তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? না। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে তুমি কিছু একটা নিয়ে ভাবছো। প্রভাতী কোনো উত্তর দেয় না। আসলে তার কাছে যে কোনো উত্তরই নেই। কি বলবে সে? তার সবটা জুড়ে যে শুধু একজনই আছে, তাকে ছাড়া তার মাথায় আর কিছুই ঢুকে না। তাকে নিয়ে সে এভাবে ভেবেই জনম জনম পার করে দিতে পারবে। তার মনের ভিতর থাকা ওই অনুভূতিগুলোর কি নাম দেওয়া যায় ঠিক জানা নেই তার। আমার ঘুম ধরেছে, আমি আসছি বলেই প্রভাতী সেখান থেকে চলে যায়। তৌকির তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। পকেট থেকে সিগারেটটা বের করে আগুন জ্বালায়। তারপর সেই সিগারেটের একের পর একটা টান দিতে থাকে। প্রভাতীর মধ্যে যে রহস্যটা আছে সেটা তাকে জানতে হবে, কিন্তু সেই রহস্য জানতে গিয়ে যদি সে নিজের রহস্যের জালে আটকা পড়ে যায়। আমার প্রভাতীকে বেশ পছন্দ হয়েছে, টিকোর মতোই পুত্রবধূ আমার লাগবে। তৌকিরের মা সালমা বেগম বললেন। সালমার কথা শুনে রুবি বেগম একটু নড়ে চড়ে বসলেন। কি বলছিস তুই? ভেবে বলছিস তো? অবশ্যই ভেবে বলছি। ওর মতো শান্ত লক্ষ্মী মেয়ে কে না চায়? আমি তোর জায়গায় হলে ওকে কবে নিজের ছেলের বউ করে ফেলতাম। এখনো চাইলে পারিস। তুই সত্যি বলিস? হ্যাঁ, এমনিতে ওর জন্য ভালো ছেলে খুঁজছিলাম, আর তৌকিরের থেকে ভালো ছেলে পাওয়া যাবে না। রুবি বেগমের কথা শুনে সালমা বেগম বেশ খুশি হয়ে যায়। নিজের মনের মতো মেয়ে পেয়েছে ছেলের জন্য, আর কি লাগে। রুদ্র সকালবেলা ধরফড়িয়ে ঘুম থেকে উঠল। তার সারা শরীর কাঁপছে, ঘেমে টেমে অস্থির। বিছানার পাশে রাখা পানির গ্লাসটা নিয়ে এক ঢোকে সব খেয়ে নিল। তার কেমন যেন অস্থির লাগছে। তার প্রভাতী যদি তার থেকে দূরে সরে যায় তাহলে সে কিভাবে বাঁচবে? না, আর দেরি করলে চলবে না। তার আজই বাড়ি যেতেই হবে। সে আজই প্রভাতীকে সবটা জানাবে। তার প্রভাতীকে যেভাবেই হোক সে নিজের করে ছাড়বে। রুদ্র রিয়াকে ডেকে বলল সবটা। রিয়াও বায়না ধরল তার সাথে যাবে। তোর তো সামনে পরীক্ষা রে। আরে ভাইয়া, এখনো 2 মাস আছে, আর 2 দিনের জন্য তেমন কিছু হয়ে যাবে না। তুমি প্রভাতীকে প্রপোজ করবে আর আমি থাকবো না, সেটা কি হয় নাকি? পাগলি বোন আমার। আচ্ছা তুই সব গুছিয়ে ফেল, আমরা বিকালে রওনা দেব। আর শুন, খালাকে বলবি যাতে মাকে কিছু না জানায়। যা হুকুম মেরে আজ্ঞা। বলে রিয়া সেখান থেকে চলে যায়। বিকাল 4টা নাগাদ তারা রওনা দেয়। রুদ্র অস্থির হয়ে আছে কখন সে যাবে আর তার মনের কথা প্রভাতীকে বলবে। বাস ছেড়েছে আধা ঘন্টা হবে। হঠাৎ রিয়ার ফোনে একটা কল আসে। হ্যালো। ওপাশ থেকে কেউ একজন কিছু একটা বলে, যা শুনে সাথে সাথে রিয়ার হাত থেকে ফোনটা পড়ে যায়। সে সাথে সাথে কান্না শুরু করে। ভাইয়া, আমাদের এখনই ব্যাক করতে হবে বলেই পাগলের মতো কাঁদতে থাকে। রুদ্র বুঝে উঠতে পারছে না কি হলো। প্লিজ শান্ত হ বোন, আমাকে বল কি হয়েছে। ভাইয়া তিথি সুইসাইড করার অবস্থা অনেক খারাপ। ওকে হসপিটালে এডমিট করা হয়েছে। প্লিজ আমাকে ওর কাছে নিয়ে চলো। এমন কিছু হয়ে যাবে রুদ্র কল্পনাও করতে পারেনি। তিথি এমন সাংঘাতিক কাণ্ড ঘটিয়ে ফেলবে ভেবেই তার মাথা ঘুরছে। রুদ্র তাড়াতাড়ি রিয়াকে নিয়ে বাস থেকে নেমে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। হসপিটালে পৌঁছেই তারা রিয়ার বাবাকে দেখতে পায়। আঙ্কেল, কি হয়েছে তিথির? ওই এখন কেমন আছে? মারে, ওর অবস্থা ভালো নেই। আমার মেয়েটা যে এমন কেন করলো রে? ওর কিছু হয়ে গেলে আমরা কিভাবে বাঁচবো? আঙ্কেল, তিথির কিছু হবে না। তখনই ডাক্তার বেরিয়ে এলো। তিথির অবস্থা অনেক বেশি ক্রিটিক্যাল। স্লিপিং পিলস অতিরিক্ত নেওয়ার জন্য অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছে।
24 ঘন্টার মধ্যে ওর জ্ঞান না ফিরলে কিছু বলা যাচ্ছে না। বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। ডাক্তারের কথা শুনে তিতির বাবা আলতাফ সাহেব প্রচণ্ড ভেঙে পড়েন। সে বুঝতে পারছে না কি করবে। রুদ্র তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। তৌকির আর তার মা ব্যাগ গোছাচ্ছে। একটু পরে তাদের রওনা দিতে হবে। তৌকিরের মনটা বেশ খারাপ। প্রভাতীকে রেখে তার যেতে ইচ্ছে করছে না, কিন্তু কি আর করার, যাওয়া তো লাগবেই। প্রভাতিমা, মন দিয়ে পড়াশোনা করো কেমন? আর কিছু লাগলে আমাকে অবশ্যই জানাবে। আর এই নাও 2000 টাকা, কিছু লাগলে এটা নিয়ে কিনে নিও। প্রভাতী প্রথমে টাকাটা না নিতে চাইল, সালমা বেগমের জোড়াজড়িতে নিতে হলো। প্রভাতী সালমা বেগমকে বেশ ভালো লাগে। কি অমায়িক ব্যবহার তার। আল্লাহ যদি এমন একটা মা তাকে দিত, মন্দ হতো না। তৌকির সবার চোখের আড়ালে প্রভাতীর পাশে এসে দাঁড়ালো। এই যে চন্দ্রাবতী, চলে যাচ্ছি, আবার আসবো তোমাকে জ্বালাতে। বলেই তৌকির প্রভাতীর গাল টেনে দিল। প্রভাতী ভেবে পায় না এই ছেলে তাকে চন্দ্রাবতী কেন ডাকে। তৌকির আর তৌকিরের মা ওদের থেকে বিদায় নিয়ে চলে যায়। প্রভাতী নিজের রুমে চলে যায়। আলমারি থেকে ছবিটা বের করে দেখতে থাকে। তখনই রুবি বেগম তার রুমে আসে। আমার তোর সাথে কিছু কথা ছিল। চাচিকে দেখে প্রভাতী ভয়ে ছবিটা লুকিয়ে ফেলে। জি চাচি, বলো। আমি এখন তোকে যা বলবো তুই কিন্তু মন দিয়ে শুনবি। জি আচ্ছা। তুই তো বড় হয়েছিস এখন, তাই না? মেয়েরা বড় হলে একদিন তাকে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতে হয়। আর যেহেতু আমি তোর গার্ডিয়ান, আমি যদি তোর জন্য ছেলে ঠিক করি, তুই কি রাগ করবি? চাচির কথার আগা মাথা কিছুই বুঝতে পারছে না সে। তৌকিরকে আমার বেশ পছন্দ হয়েছে। আমি চাচ্ছিলাম ওর সাথে তোর বিয়ে দিতে। ছেলে হিসেবেও অনেক ভালো, আর ওর মায়ের ব্যবহার তো অমায়িক, তুই দেখেছিসই। আর তুই ও বাড়িতে খুশি থাকবি। চাচির এমন কথা শুনে তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কি বলছে সে এসব? সে কিভাবে অন্য কাউকে বিয়ে করতে পারে? সে তো না, আর কিছু ভাবতে পারছে না সে। সে এখন কি বলবে চাচিকে? আমি এখনো তো অনেক ছোট, আরো পরে বিয়ে করলে হয় না? এখনই বিয়ে দিব বললেই কি বিয়ে হয় নাকি? আমি বলেছি আমার পছন্দ তৌকিরকে। আর তুই তো সবসময় আমার কাছ থেকে মায়ের আদর চেয়েছিস। তুই ওকে বিয়ে করতে রাজি হস, আমি আজ থেকে তোকে অনেক আদর করব। প্রভাতীর কেমন যেন লোভ হয়। এত বছর ধরে সে যে আদর ভালোবাসার জন্য এত কিছু করেছে, আর আজ সে নিজে এসে বলছে। প্রভাতী কিছু না ভেবেই হ্যাঁ বলে দেয়। রুবি বেগমের মনে থেকে বড় একটা পাথর যেন নেমে যায়। সে আজ বড্ড খুশিতে গদগদ হয়ে সে প্রভাতীকে বুকে জড়িয়ে নেয়। প্রভাতী অঝরে কাঁদছে। এতগুলো বছর পর তার চাচি এই প্রথম তাকে বুকে জড়িয়ে নিল, তাকে আদর করছে। ভাবতেই তার অসম্ভব ভালো লাগছে। 15 ঘন্টার মধ্যে তিথির জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার সাথে সাথেই সে প্রথমবার যার নাম নেই, সেটা হলো রুদ্র। নার্স বেরিয়ে এসে, এখানে রুদ্র নামের কেউ আছে? জি আমি। পেশেন্ট রুদ্র রুদ্র করছে, আপনি ভেতরে আসুন। উপস্থিত সবাই অবাক হলো, কারোর বুঝতে বাকি থাকে না যে কাহিনী কি। রুদ্র নার্সের সাথে কেবিনে ঢুকে। রুদ্র যে দেখে তিথি রুদ্র রুদ্র করছে। রুদ্র তিথির পাশে যেয়ে বসে। তিথির এক হাত নিজের মুঠোয় নেয়। তিথি, আমি এসেছি, তুমি শান্ত হও। তিথি আস্তে আস্তে চোখ খুলে রুদ্রকে দেখে। রুদ্রকে দেখে তার মুখে হাসি ফুটে উঠেছে। তুমি এসেছো, তুমি কোথাও যাবে না, বলো তুমি আমার কাছেই থাকবে। রুদ্র কিছুই বলে না। তিথি প্যানিক করতে থাকে। তখনই ডাক্তার এসে তিথিকে ইনজেকশন দেয়। রুদ্রকে ইশারা করে তার সাথে বের হতে। বাইরে তিথির বাবা মা রিয়া আয়েশা বেগম জিজ্ঞাসু দৃষ্টিতে ডাক্তারের দিকে তাকিয়ে আছে। তিথির ছোটবেলা থেকে হার্টের সমস্যা, তা তো আপনারা জানেনই। ওর হার্ট অনেক দুর্বল, তার উপর ও এমন ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছে, এতে ওর অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছে। ওকে কোনোভাবেই উত্তেজিত করা যাবে না। ও প্যানিং হলেও ও কমায় অথবা মারাও যেতে পারে। প্লিজ ওকে হ্যাপি রাখার চেষ্টা করবেন। এটা শুনে সবাই শক খেয়ে যায়। রুদ্র বুঝতে পারছে তার জন্য ভয়ানক কোনো ঝড় অপেক্ষা করছে। সে ভয় পাচ্ছে এই ঝড় তার জীবনটা তছনছ না করে দেয়। আলতাফ সাহেব রুদ্রের পায়ের কাছে এসে বসে পড়লেন। আমার মেয়েটাকে বাঁচাও, ও ছাড়া আমাদের আর কেউ নেই বাবা, আমার মেয়েটাকে বাঁচাও।
রুদ্র জলদি করে তিথির বাবাকে ধরে উঠান। এইসব কি করছেন আঙ্কেল? প্লিজ বাবা, শুধু কয়েকটা দিন আমার মেয়েটাকে সুস্থ হতে সাহায্য করো। আমি তোমার কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবো। রুদ্র অসহায় দৃষ্টিতে রিয়ার দিকে তাকায়। প্লিজ ভাইয়া, তিথিকে বাঁচা। রুদ্র আর কিছু বলে না, তার কাছে বলার কিছুই নেই। সে এই কোন ফ্যাসাদে পড়লো, এর থেকে বের হবে কিভাবে বুঝতে পারছে না। ঠিক আছে আঙ্কেল, আমি আছি, আপনার টেনশন করবেন না বলে রুদ্র সেখান থেকে করিডোরের দিকে চলে যায়। রিয়াও রুদ্রের পিছে পিছে যায়। রুদ্র গ্রিল ধরে দাঁড়িয়ে আছে, তার সাথে কি হচ্ছে সে ভেবে পাচ্ছে না। ভাইয়া সরি রে, প্লিজ তুই আমাকে ভুল বুঝিস না। তুই না থাকলে তিথিকে বাঁচানো যাবে না। আর তিথি একবার ঠিক হয়ে গেলে আমি নিজে ওকে সব বুঝিয়ে বলবো। প্লিজ ভাইয়া, তোর এই ছোট্ট বোনটার কথাটা রাখ। রুদ্র কিছুক্ষণ চুপ করে থেকে। সম্পর্কের মারপ্যাচ বড্ড কঠিন জিনিস রে। এই দেখ, তুই আমার বোন, তুই আমার থেকে কিছু আবদার করলে আমি কিভাবে মানা করতে পারি? এই সম্পর্কের মারপ্যাচে পড়েই মানুষকে তার ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছু করতে হয়। কিছু কিছু সময় নিজের সবচাইতে প্রিয় জিনিসটাকেও বিসর্জন দিতে হয়। রিয়া তার ভাইয়ের দিকে তাকিয়ে আছে। রুদ্রের কথাগুলো শুনে সে আঁতকে উঠল। তার নিজেকে বড্ড সেলফিশ লাগছে। প্রভাতীর মনে তোলপাড় করা ঝড় বয়ে যাচ্ছে। সে বুঝতে পারছে না সে ঠিক করছে না ভুল। তার মনের দ্বিধাদ্বন্দ্ব দূর করার রাস্তা তার অজানা। তৌকির আর তার বিয়ের কথা শোনার পর থেকে রুদ্র যে তার মাথায় আরও চেপে বসেছে। একটা মুহূর্তের জন্য সে রুদ্রের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে পারছে না। কিন্তু এমনটা কেন হচ্ছে? রুদ্র তো তার কাজিন লাগে, তাহলে এমন চিন্তা ভাবনা তাকে নিয়ে তার মাথায় আসবেই বা কেন? তার মনে হচ্ছে এই বিয়েটা অন্যায়, কিন্তু পরক্ষণেই মনে হচ্ছে এটা অন্যায় কেন হবে? সব কিছু মিলে তালগোল পাকিয়ে ফেলছে সে। তার এই মনের অস্থিরতা দূর করতে না পারলে সে শান্তি পাচ্ছে না। তার এই অস্থিরতা একমাত্র রুদ্রই দূর করতে পারবে। সে সব বলবে রুদ্রকে। প্রভাতী প্রহর গুনছে কবে তার রুদ্র ভাই আসবে, আর সে তার মনের সব অব্যক্ত কথা তার সামনে তুলে ধরবে। তিথিকে বাসে নিয়ে এসেছে 2 দিন হলো। এই 2 দিন তিথি রুদ্রের সাথে আঠার মতো চিপকে ছিল। শুধুমাত্র রাতে ঘুমানো ছাড়া তিথি কোনোভাবেই রুদ্রকে কাছছাড়া করতো না। তিথি রুদ্রের গলার কাটার মতো হয়ে উঠছে, না গিলতে পারছে আর না বের করতে। তার এখন তিথিকে আপদ মনে হচ্ছে। এইভাবে 1 সপ্তাহ কেটে গেল। তিথি এখন আগের থেকে খানিকটা ভালো আছে। আজ রুদ্রের সাথে রিয়াও এসেছে তিথির সাথে দেখা করতে। রিয়াকে দেখে তিথি খুশিতে লাফিয়ে উঠল, শক্ত করে জড়িয়ে ধরল। রুদ্র চেয়ার টেনে বসে তাদের কাণ্ড দেখছে। তার ইচ্ছে করছে এখান থেকে চলে যেতে, কিন্তু পারছে না। রিয়া ব্যাপারটা বুঝতে পারল। রুদ্র ভাই, আজ তোমার ছুটি, আজ শুধু আমার আর তিথি দিন। তিথি কিছু বলতে চেয়েও বলতে পারল না, কেননা রিয়ার সাথে তার কিছু কথা ছিল যা রুদ্র থাকতে বলা যাবে না। আর এদিকে রুদ্র যেন হাঁপ ছেড়ে বাঁচল। সেই সাথে সাথে তিথির বাসা থেকে বেরিয়ে গেল। তুই যে আমার ভাইটার প্রেমে এমন হাবুডুবু খাচ্ছিস, আমাকে বলিসনি কেন? আমার বুঝি লজ্জা লাগে না? আহা, আসছে আমার লজ্জাপতি। এখন তোমার লজ্জা কোথায় গেল? জানি না রে, আমি রুদ্রকে প্রচন্ড ভালোবাসি রে। তুই কিছু কর না রে, রুদ্র যাতে আমাকে ভালোবাসে। রিয়া শুধু মলিন একটা হাসি দিল। একদিকে তার ভাই, অন্যদিকে তার বেস্ট ফ্রেন্ড, আরেকদিকে মা বাবা হারানো মেয়েটা। এ কোন অদ্ভুত সম্পর্কের মারপ্যাচে পড়েছে সে? বল না, আমায় তুই সাহায্য করবি না? আমাকে তোর ভাবি বানাবি না? বানাবো। তিথি প্রভাতীর কথা জিজ্ঞেস করতে যেও আর করলো না। এভাবেই দিনের পর দিন কাটতে লাগলো। একদিন প্ল্যান হলো রিয়া, তিথি, রুদ্র ঘুরতে বের হবে। তিথির জোড়াজড়িতেই এই প্ল্যান করা। তার সুন্দর একটা পার্কে যেয়ে বসলো। তিথি রুদ্রের পাশেই বসলো। তিথি রুদ্রের 1 হাত ধরে তার কাঁধে মাথা রাখলো। রুদ্রের বেশ অস্বস্তি হচ্ছে। সে চেয়েও কিছু বলতে পারছে না, চুপ করে বসে রইল। একটু পর তিথি উঠে দাঁড়ালো। সে সামনের দিকটায় যাবে, রুদ্র পিছু পিছু যাচ্ছে। রিয়া এখানে সেখানে বসে আছে। সে চিন্তা করছে এর পরের ঝড়ের কথা। তিথি হঠাৎ পা মচকে পড়ে গেল। পড়ে সে রুদ্রের দিকে তাকিয়ে আছে। সে যে পড়ে গেছে রুদ্রের কোনো খেয়ালই নেই। রুদ্র অন্যদিকে চেয়ে হাঁটছে। তিথির মনে পড়ে গেল সেদিনের ঘটনা, যেদিন প্রভাতী পড়ে গিয়েছিল আর রুদ্র পাগলের মতো ছুটে গিয়েছিল। তাকে কোলে নিয়ে বাড়ি পর্যন্ত নিয়ে এসেছিল। তিথির চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। রুদ্র?
তিথির ডাকে রুদ্রের হুঁশ ফিরে, চেয়ে দেখে তিথি পড়ে আছে। রুদ্র তিথির কাছে যেয়ে বসে। কি হয়েছে তোমার? কিছু না, তুমি রিয়াকে ডাক দাও, ওকে বলো আমাকে এখান থেকে নিয়ে যেতে। রুদ্র তিথিকে ওখানে ফেলে রিয়াকে ডাকতে যায়। রিয়া এসে তিথিকে আস্তে আস্তে ওঠায়। রুদ্র ধরতে নিলেই তিথি হাতের ইশারা দিয়ে তাকে ধরতে না করে। ওই দিন তিথি রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। সেদিন আর বের হয়নি, কারোর সাথে একটা কথাও বলেনি। প্রভাতীর খুব আশ্চর্য লাগছে, তার চাচি তাকে ফোন কিনে দিয়েছে তৌকিরের সাথে কথা বলতে। আজ সকালেই সে ফোনটা হাতে পায়। সে বিয়েতে রাজি হওয়ার পর থেকে তার চাচির ব্যবহারের অদ্ভুত পরিবর্তন এসেছে। তার চাচি যেন তাকে চোখে হারায়। প্রভাতী অনেকক্ষণ ধরে ফোনটার দিকে তাকিয়ে আছে। তার খুব ইচ্ছে করছে রুদ্রকে কল দিতে, কিন্তু রুদ্রের নাম্বারটা যে জানা নেই তার। তখনই তার ফোনে কল আসে। প্রভাতী রিসিভ করতেই, হ্যালো, চিনতে পেরেছো? প্রভাতীর ভয়েসটা চেনা চেনা লাগলেও সে বুঝতে পারছে না। না, আপনি কে? এত জলদি ভুলে গেলে? আমি তৌকির। আপনি আমার নাম্বার কোথায় পেলে? তোমার চাচি দিয়েছে। ও আচ্ছা। তুমি কি বিরক্ত হচ্ছ আমি তোমায় কল দিয়েছি বলে? প্রভাতী বিরক্ত হলেও সে তা প্রকাশ করলো না। কিছুক্ষণ কথা বলেই রেখে দিল। এরপর প্রভাতী ভাবতে লাগলো কিভাবে সে রুদ্রের নাম্বার জোগাড় করবে। 3 দিন হয়ে গেল তিথি রুদ্রের সাথে দেখা করে না। যদিও এটা নিয়ে রুদ্রের কোনো মাথা ব্যথা নেই, সে তো তার প্রভাতীকে নিয়ে চিন্তা করেই কুল পাচ্ছে না। কবে সে যাবে আর তার মনের কথা বলবে। ভাই, তিথি তোকে ওর বাসায় ডেকেছে। তিথির নাম শুনেই রুদ্রের মেজাজটা খারাপ হয়ে গেল। উফ, তোর ওই সাইকো ফ্রেন্ডটা কি আমাকে শান্তিতে বাঁচতে দিবে না রে? ওর মনে কিছু একটা চলছে ভাই, তুই প্লিজ ওর সাথে দেখা কর। রুদ্র না চাইতেও তিথিদের বাসায় গেল তিথির সাথে দেখা করতে। তিথির রুমে যেতেই রুদ্র কিছুটা চমকে গেল। তিথি রুদ্রকে চেয়ারে বসতে বলে উঠে গেল দরজার দিকে, তারপর যে দরজাটা বন্ধ করে দিল। তিথির এমন কাণ্ড দেখে রুদ্রের গলা শুকিয়ে যাচ্ছে। এই সাইকো মেয়ে তার সাথে কি করবে ভেবে ভয় লাগছে তার। তিথি অডিও প্লেয়ারের কাছে যেয়ে লো ভলিউমে গান প্লে করলো। আমার পরানো যাহা চাই তুমি তাই তাই গো। হঠাৎই সে একদম রুদ্রের কাছাকাছি এসে দাঁড়ালো। হঠাৎই তিথি রুদ্রের হাত ধরে ফেল। আমারও পরানো যাহা চাই তুমি তাই গো। আমার দিকে তাকা, দেখো তো আমাকে কালো শাড়িতে কেমন লাগছে। কালো রং না তোমার খুব পছন্দ? রুদ্র তিথির দিকে ভালো করে তাকালো। আসলে মেয়েটাকে অনেক সুন্দর লাগছে। কালো শাড়ি, কপালে কালো টিপ, ঠোঁটে লাল লিপস্টিক, চোখে হালকা কাজল, খোলা চুলে অসম্ভব মায়াবী লাগছে। রুদ্র তিথিকে দেখে মনে মনে প্রভাতীকে কল্পনা করছে। পিচ্চিটাকে না জানি কত সুন্দর লাগতো এর সাজে। তুমি কিছু বলছো না যে আমাকে কেমন লাগছে? তিথির কথায় রুদ্রের হুঁশ ফিরল। ভালো লাগছে। তিথি রুদ্রের হাতটা ছেড়ে দিল মুচকি হেসে। প্রভাতীর কথা চিন্তা করছো বুঝি? কি ভাবছো প্রভাতীকে এমন করে সাজলে কেমন লাগবে? রুদ্র হতভম্ব হয়ে গেল তিথির কথা শুনে। এই মেয়ে মনের কথা বুঝে কিভাবে? রুদ্র চুপ করে রইল, কোনো উত্তর দিল না। তিথি কিছুক্ষণ চুপ করে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। নিজের মনে সাহস জোগাচ্ছে, কেননা এখন সে যা করবে তার জন্য তার সাহস লাগবে। ভেঙে পড়লে চলবে না। কিন্তু তার যে প্রচণ্ড কান্না আসছে, এই বুঝি চোখের পানি বের হয়ে যাবে। অনেক কষ্টে তিথি তার কান্না আটকালো, লম্বা একটা শ্বাস নিল। রুদ্র, তুমি প্রভাতীর কাছে ফিরে যেতে পারো, আমি তোমাকে আর আটকাবো না। আর এই কদিনের জন্য আমি দুঃখিত। আমি জানি আমার জন্য তোমাদের, বিশেষ করে তোমার অনেক ঝামেলা পোহাতে হয়েছে।